আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে এবং সুস্বাগত। উই নিড ফুড সাপ্লিমেন্ট। কেন আমাদের ফুড সাপ্লিমেন্ট দরকার? আমরা যারা টিএনসি বিজনেসের সাথে জড়িত, বেসিক্যালি আমরা কিন্তু প্রোডাক্ট গুলো কোনো ড্রাগও নয়, কোনো মেডিসিনও নয়, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। একটু ড্রাগও নয়, মেডিসিনও নয়, এটা কেন বললাম? কারণ আপনারা ড্রাগ এবং মেডিসিনের আমরা অনেকেই পার্থক্য বুঝি না। হ্যাঁ, ড্রাগ এবং মেডিসিনেরও কিন্তু একটা পার্থক্য আছে। সেখানে ড্রাগ মেডিসিন বাদ দিয়ে এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ খাদ্য সহযোগী পণ্য। তো আসলে খাদ্য সহযোগী পণ্যগুলো আমাদের কেন দরকার? এই জিনিসটা আসলে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্সোনাল হেলথ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এস আমাদের বিজনেস ডেভেলপমেন্ট, যে আমরা কিছু হেলথ নলেজ আমাদেরকে নেওয়া দরকার। তো এর উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের স্বাস্থ্য দিয়ে রাখছি কিন্তু চিকিৎসকদের হাতে। অনেক সময় চিকিৎসকদের হাতেও আমাদের স্বাস্থ্য না, বাসার সামনের যে লোক ঔষধ বিক্রি করে, ঔষধের দোকানদার, তার হাতে আমরা স্বাস্থ্যটা দিয়ে রেখেছি। আর ইদানিং মানুষ অনেক বেশি অনলাইনে বিভিন্ন ধরনের যারা লাইক কমেন্টস, কিছু লোক আছে এখন বেরিয়েছে, তারা ব্যবসায়ী করে লাইক এবং কমেন্টস। আর কোনো ব্যবসা খুঁজে পায় না। যে আমরা একটু দেখা যাচ্ছে যে 50 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের গবেষণার মধ্যে এখন প্রমাণিত হয়েছে যে আসলে বিভিন্ন ধরনের জার্নালে প্রমাণিত হয়েছে যে এই 50 বছরের বেশি সময় ধরে গবেষণার মাধ্যমে যে আমাদের মাল্টিভিটামিন প্রত্যেকটা এডাল্ট মানুষের খাওয়া দরকার। এবং এইগুলা কেন খাওয়ার দরকার? কারণ হচ্ছে কি, বেশিরভাগ মানুষ যে পরিমাণ ভিটামিন আমরা গ্রহণ করি এটা আমাদের ডায়েটে হয় না। এর জন্য এটা কিন্তু বর্তমানে একটা 50 বছরের বেশি সময় ধরে গবেষণা করে এসে এখন কিন্তু মানুষ এই ব্যাপারে নিশ্চিত হয়েছে। তো কেন এই যে ভিটামিন কেন নিতে হবে? কেন? কারণ এই সমস্ত ভিটামিন অভাব হলে, যদি বিভিন্ন ধরনের ভিটামিন, কিছু ধরনের ভিটামিন মানে খাবারের 7টি উপাদানের মধ্যে একটি উপাদান, এগুলা যদি আপনার অভাব হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হয় আমাদের, যার মধ্যে রয়েছে করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার এবং অস্টিওপোরোসিস। এবং এই অস্টিওপোরোসিস আমরা এই সমস্ত রোগের সাথে আমরা পরিচিত, হার্ট ডিজিজ, ক্যান্সার, অস্টিওপোরোসিস, এগুলো কিন্তু আসলে ঘাটতি জনিত রোগ। বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের ঘাটতিতে এরকম হয়। এবং ধরেন একটা ফলিক অ্যাসিড লেভেল যদি, বিশেষ করে একটা শিশুর মায়ের গর্ভে যখন থাকে, এর যদি ফলিক অ্যাসিড লেভেলের সমস্যা হয় তাহলে, বা ভিটামিন B6, B12 এর অভাব হয়, তাহলে দেখা যায় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সেই গর্ভের শিশুর, বা মায়েদের কোলনের সমস্যা হয়, ব্রেস্ট ক্যান্সার হয়। এবং লো লেভেল ভিটামিন ডি কম হয় মানুষের দেহে, তাহলে অবশ্যই অস্টিওপোরোসিস এবং বোন ফ্র্যাকচার হয়। তারপরে লো লেভেল অফ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, যেমন ভিটামিন এ, ই এবং সি, এগুলাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এরকম ভিটামিন। এই ভিটামিন গুলো যদি আমাদের দেহে অভাব হয় তাহলে এটা আমাদের অনেক বেশি ঝুঁকি বাড়িয়ে দেয় বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ। আমরা জানি যে ক্রনিক ডিজিজ খুবই মারাত্মক, যেগুলো আমরা আক্রান্ত হইলে সেগুলো থেকে রিকভার করা সো ডিফিকাল্ট। তাহলে বোঝা যায়, একটু হালকা আলোচনা এটুকুই আমরা বোঝা যায় যে কেন আপনি শুধু খাবার উপরে প্রয়োজনীয় পুষ্টির জন্য নির্ভর করতে পারেন না বর্তমান সময়। যে অনেকে খুব ফ্রেশ খাবার খায়, খুব ভালো খাবার খায়, তারপরে বর্তমান সময়ে আমরা শুধু প্রপার বডির নিউট্রিশনের জন্য আমরা শুধু খাবারের উপর ডিপেন্ড করতে পারি না। সেখানে 22টা কারণ রয়েছে। এই 22টা কারণে আমাদের ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করা অত্যন্ত জরুরি। তো প্রথমে আসেন 1 নম্বর রিজন 1, কেন আমাদের এই ফুড সাপ্লিমেন্ট। প্রথমত, আমরা নর্মালি বর্তমান সময়ে মানুষ কি করে, ওভারফিট, অতিরিক্ত খাই আমরা এবং অপুষ্টিতে খাই বেশি কিন্তু পুষ্টি কম। আমাদের খাবারে পুষ্টি মানে খাওয়া ক্যালোরি বেশি আছে কিন্তু আমাদের পুষ্টি কম আছে। যে যদি এটা আসলে একটা গবেষণার ফলাফল, যে অন এভারেজ দি এভারেজ আমেরিকান আর ওভারফিট এন্ড আন্ডার নরাইজড, অর্থাৎ আপনার বেশিরভাগ আমেরিকানরা এখন যে খাবার খায়, যেহেতু আমেরিকানদের উপরে গবেষণাটা করা হয়েছে, যে দেখা যাচ্ছে বেশি খাবার খায় এবং যেগুলা মানে পুষ্টিকর না, এবং এই ধরনের বিভিন্ন ধরনের ফেব্রিকেটেড কনভিনিয়েন্স ফুড খাওয়ার কারণে হাই ইন ক্যালোরি, অর্থাৎ সেগুলা ক্যালোরি বেশি কিন্তু লো ইন ফুড ভ্যালু।
এবং এই কারণে আপনি অতিরিক্ত খান এবং পুষ্টিকর খাবার যেখানে পুষ্টির অভাব, তার ফলে কি হচ্ছে, কিছু রোগ তৈরি হচ্ছে। আমরা জানি যে সাব হেলদি কন্ডিশন যেটাকে, যেমন আপনি যদি দেখেন যে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়েছে, কি কি রোগগুলো তৈরি হতে পারে প্রাথমিক পর্যায়ে? অস্থিরতা, তারপরে উদাসীনতা, তারপরে আপনার রিকারিং মাইনর ইনফেকশন, ছোটখাটো বিভিন্ন ধরনের সংক্রমণ। যেমন অনেকেই বলে কি আমার প্রায় জ্বর হয়, তাহলে একটা সংক্রমণের কারণে হয়। প্রায় আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের ইনফেকশন যেটাকে আমরা বলি, আমরা যদি আমাদের ব্লাড সিবিসি করি তাহলে সেখানে একটা কলাম আছে ইএসআর। ইএসআর মানে আপনার যে পরিমাণ, আপনার যদি শরীরে কোনো ধরনের সংক্রমণ থাকে, ইনফেকশন থাকে, ইএসআর বেড়ে যাবে। তো প্রায় দেখা যায় বিভিন্ন সময় আমাদের ইএসআর বাড়ে। আমাদের প্রায় সাধারণ ব্যথা বেদনা লেগেই থাকে। আমরা অনেক সময় আমরা আমাদের যে মনোযোগ, একটা জায়গায় বসছি, যেমন এখানে অনেকে বসছেন, একটু পর পর আপনি মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আপনার। সামনাসামনি তো আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এখানে অনেকে দেখা গেছে মোবাইলে এটা দিয়ে আরেকদিকে তাকায় রয়েছে, অন্য মনস্ক হয়ে পড়তেছে, ইচ্ছা করেও পারতেছে না, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে। তারপরে বিষণ্ণতা, ডিপ্রেশন, পেশি দুর্বলতা, মাসকুলার উইকনেস, অবসাদ যেটাকে ফ্যাটিক বলা হয়, এবং ঘুম হয় না, এবং প্রায় মানে ভাল লাগে না এমন একটা অবস্থা। এটা কিন্তু প্রথম কারণ, যেটা যে আসলে আমাদের অতিরিক্ত খাওয়া এবং অপুষ্টিতে ভোগা। খাই বেশি কিন্তু পুষ্টি নাই। According to US Department of Agriculture survey of 2000 people, 20,000 লোকের উপরে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটা সার্ভে করছে। নট এ সিঙ্গেল পারসন ওয়াজ কনজিউমিং অ্যাডিকুয়েট লেভেলস অফ দ্য ভিটামিনস এন্ড মিনারেল। 20,000 লোকের মধ্যে একজন লোক সঠিক মাত্রায় ভিটামিন এবং মিনারেল খায় নাই খাবারের সাথে, বা খাওয়া হয় নাই, ভিটামিন শরীরে আসে নাই। ইন দিস স্টাডিজ আমরা দেখি যে আমাদের ডিফিসিয়েন্সি হয়ে গেছে, মানে অভাব হয়ে গেছে। ওই লোকগুলোর মধ্যে 90% ভিটামিন B6 এর অভাব আছে, 75% ম্যাগনেসিয়ামের অভাব আছে, 68% ক্যালসিয়ামের অভাবে ভুগতেছে, 57% আয়রনের অভাবে ভুগতেছে, 50% লোক ভিটামিন এর অভাবে ভুগতেছে, 45% ভিটামিন B1 এর অভাবে ভুগতেছে, 41% ভিটামিন সি এর অভাবে ভুগতেছে, 34% ভিটামিন B2, 34% ভিটামিন B12, এবং আরো অনেক ধরনের ঘাটতিতে ভুগতেছে। দেখেন, আমরা কেন এখানে আমেরিকার উদাহরণটা টানছি, কারণ আমরা ওয়েল স্ট্যান্ডার্ড, যে তারা খুব সুন্দর খাবার খায়, খুব ভালো খাবার খায়। আমাদের দেশের মতন এত ভেজাল খায় না, এত ঝামেলাযুক্ত খাবার খায় না। তাদের খাবার ফ্রেশ, তাদের পরিবেশ ফ্রেশ, তাদের লোক সংখ্যা কম, তারপরেও দেখেন তাদের খাবারে, তাদের এই মানে খাবারের মাধ্যমে তাদের শরীরে ভিটামিন গুলা পর্যাপ্ত পরিমাণে আসে নাই, ঘাটতি তৈরি হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তো এই যে ঘাটতিগুলো, এই ঘাটতিগুলো আপনি কি দিয়ে ফিল আপ করবেন? তাহলে এর জন্য আপনাকে অবশ্যই সাপ্লিমেন্টের আশ্রয় নিতে হবে, ন্যাচারাল সাপ্লিমেন্ট। রিজন 2, এবার আসেন যে দ্বিতীয় কারণ। আমি একটু ফাস্ট কথা বলবো, কারণ এই চ্যাপ্টারটা একটু বড়। আমরা আজকে বেশি সময় নিব না, দ্রুত শেষ করে আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে যাব। এবং আজকে আমরা আমাদের যে জুলাই ক্লোজিং, সেটার ব্যাপারে একটু জুলাই সেলস এর কথা বলবো, জুনের কথা একটু বলবো, আমরা প্রশ্নোত্তর পর্ব করবো। সেজন্য মেইন প্রোগ্রামটা আমরা একটু দ্রুতই শেষ করবো। রিজন টু হচ্ছে কি, মাটির অবক্ষয়, সয়েল সয়েল ডিপ্লিশনে কি হচ্ছে, মানে আমাদের যে মাটি, এই মাটিটা আপনারা স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন যে আজ থেকে 50 বছর আগে যে মাটির অবস্থান, এখন কিন্তু আমাদের মাটির অবস্থান সেটা নেই। কেন নেই? যে মডার্ন মাস প্রোডাকশন এগ্রিকালচার, অর্থাৎ বর্তমানে আগে 1 বিঘা জমিতে কতটুকু ধান হতো? দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে 10 মণ ধান হতে কষ্ট হয়ে যেত, আর এখন কিন্তু 1 বিঘা জমিতে 40 মণ ধান হয়। তো এই যে ধান, এই যে প্রোডাকশন, এই প্রোডাকশনে কি হচ্ছে, এই জমিতে বেশি বেশি সার দেওয়া হচ্ছে, বেশি বেশি বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এই যে কেমিক্যাল এবং সার এবং হাইব্রিড ফসল উৎপাদন, এর ফলে কি হচ্ছে, খুব চমৎকার আমাদের প্লান্টস বা সবজি বা ক্রপস তৈরি হচ্ছে, কিন্তু যেখানে আমাদের নিউট্রিয়েন্ট বা পুষ্টি মিস হয়ে যাচ্ছে। আসলে 50 বছর আগে জমির যে পুষ্টি, এখন সেই পুষ্টিটা নাই। আলটিমেটলি আমাদের যে খাবার, বিশেষ করে আমাদের দেশে যদি মনে করেন যে, বা সারা বিশ্বের যদি মনে করেন, মেইন ফুড হচ্ছে ধান অথবা গম, অর্থাৎ আটা বা রুটি, আটা বা ভাত, এরকম মেইন ফুড। তো এই মেইন ফুড গুলা যে প্রোডাকশন হয় ফিল্ডে,
এগুলাতে আসলে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বিভিন্ন ধরনের কেমিক্যালস বা নিউট্রিশন মাটিতে ইউজ করা হয়। আস্তে 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 মাটি তার যে আগের যে প্রাকৃতিক গুণ যে ফসলে যে নিউট্রিশনটা আসবে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের খাবারও এটা হারিয়ে যাচ্ছে। সুতরাং এই নিউট্রিশন ঘাটতি যে খাবারের মাধ্যমে হলো সেটা আমাদের পূরণ করতে হবে। রিজন 3 হচ্ছে কমার্শিয়াল ফুড প্রসেসিং। যে কোনো ফুড যেগুলো কমার্শিয়ালি প্রসেস করে সেই ফুডটাকে অতিরিক্ত তাপ বা অতিরিক্ত আলো বা অতিরিক্ত অক্সিজেন বা অতিরিক্ত তাপমাত্রা বা আর্দ্রতা ঠান্ডা মনে করেন হিট দেওয়া হয়েছে অথবা ঠান্ডায় রাখা হয়েছে, এরকম কিছু প্রসেসের ভিতরে যদি কোনো খাবার যায় তাহলে অবভিয়াসলি সেই খাবার গুলা কিন্তু তাদের পুষ্টি হারিয়ে ফেলে। এবং শুধু যে আপনার অতিরিক্ত এগুলার কারণে না, বিভিন্ন প্রসেস যেমন যে কোনো একটা খাবার নেচার থেকে আসার পর এটা বেকিং হইলো, এক্সট্রাডিং হইলো, মাইজিং হইলো, গ্রাইন্ডিং হইলো, বয়লিং হইলো, কুকিং হইলো, রিকম্বাইনিং হইলো, স্প্রেড আয়ারিং হইলো, বিভিন্ন সিস্টেম করে আপনার কাছে একটা খাবার আসে। সাপোজ আপনি যদি বেকারি ফুড মনে করেন বা বিস্কিট মনে করেন বা এই জাতীয় অনেক ধরনের খাবার আমরা খাই যেগুলো বিভিন্ন প্রসেসে প্রকৃতির থেকে অনেকগুলি ধাপ হয়ে পরে আমাদের খাবার হিসাবে আমাদের কাছে আসে। তো প্রকৃতিতে যে নিউট্রিশনটা ছিল এই বিভিন্ন ধাপের কারণে এই নিউট্রিশন গুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। ফলে কি হয়, আমাদের এই খাবারটা খেয়ে আসলে আমাদের উদরপূর্তি পায়, পেট ভরে, কিন্তু আসলে আমরা খাবারের যে মেডিসিনাল কোয়ালিটি যে কারণে আমরা সুস্থ থাকবো সেটা কিন্তু আর সম্ভব হয়ে উঠে না। তারপরে 4 নম্বর কারণ হচ্ছে ফুড স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টেশন। অর্থাৎ একটা খাবার উৎপাদন করা হইলো, ধরেন আমরা বর্তমানে ধরেন একটা ফ্রুট খাইলাম, একটা খেজুর খাইলাম, তা আমরা জানি যে আমাদের দেশে খেজুর তৈরি হয় না, তা বাইরে থেকে আসে। আবার ধরেন একটা আঙ্গুর খাইলাম, বাইরে থেকে আসে, আমরা খুব ফ্রেশ খাইলাম ফল আর কি। তাছাড়া অনেক খাবারই আছে দূর দূরান্ত থেকে আসে। প্রত্যেকটা খাবারেরই কিন্তু একটা মানে এই পুষ্টিগুণটা ধরে রাখার তার একটা সময়কাল আছে, কিন্তু দেখা যায় যে এই সময়কালটা ধরে রাখার জন্য যখন মনে করেন একটা খাবার দূর দূরান্তে শিফট হয় চলে যায়, তখন তাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ কেমিক্যাল দেওয়া হয়। যেমন আমরা একটা কেমিক্যালের নাম জানি ফরমালিন, এলডিহাইড। তো এলডিহাইড নর্মালি এই কেমিক্যালটা দেওয়ার নিয়ম আছে খাবার, কিন্তু এটা একটা মাত্রা আছে, কিন্তু মাত্রা অতিরিক্ত দিলে আমাদের তো ক্ষতি হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু কম মাত্রায় দিলেও ক্ষতি হয়, কারণ আপনি এই খাবারটারে হয়তো বা আপনি লং লাস্টিং করতেছেন, দেখতে ভালো লাগতেছে, কিন্তু আস্তে আস্তে তার পুষ্টিগুণ কমতেছে। যদি একটু উদাহরণ দিই, ধরেন একটা কাঁচা আম, কাঁচা আম, সেই কাঁচা আমের যে কেমিক্যাল কম্পোজিশন, ওর ভিতরে যে নিউট্রিশন এক ধরনের, আবার পাকা আমের আরেক ধরনের। এখন এটা এক সময় যখন পচে যাবে তখন কিন্তু একটা নিউট্রিশনটা নষ্ট হচ্ছে, তাই না? তো এইভাবে এখন সে এই একটা খাবারকে পাকা রাখতে, ফ্রেশ রাখতে বিভিন্ন ধরনের স্প্রে করা, বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করা, এটা লাইফটা লং করা, যেটা 5 দিনে পচে যেত এটা 25 দিন পর্যন্ত রাখা, ধরে রাখা, বিভিন্ন কারণে আমাদের এটা পৃথিবীর মানুষ এখন বর্তমানে করতে বাধ্য। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, ওই ওই খাবারের যে নিউট্রিশন, যে কারণে এই খাবারটা আমরা খাচ্ছি, যে যে নিউট্রিশন ওটার থাকার কথা, ওটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। তারপরে ধরেন 5 নম্বর কারণ প্রিপারেশন এন্ড কুকিং অফ ফুডস। যে 5 নম্বর, আপনি আপনার খাবারকে যত রান্না করবেন তত এটা ন্যাচারাল ভ্যালু কমে যাবে। এর জন্য বলা হয় যে যে কোনো জিনিস তাজা খাওয়া যায়। তাজা বলতে কি, মনে করেন মাছ কাঁচা খেয়ে ফেলবেন, হ্যাঁ যদি খেতে পারেন সেটাও সবচেয়ে বেশি নিউট্রিশন দেয়। আমরা সেটাই যাচ্ছি না, আমরা এনিমেলে যাচ্ছি না। আমরা যদি ভেজিটেবল যাই, যে কোনো ভেজিটেবল যেগুলো আমরা কাঁচা খাই, ওইটার পুষ্টিগুণ কিন্তু সবচেয়ে, মনে করেন এখন একটা টমেটো বাগান থেকে তুললেন, আপনি খেয়ে ফেললেন, ওইটা আপনাকে যে নিউট্রিশন দিবে ওই টমেটোটা 5 দিন রেখে পরে খেলে সেম নিউট্রিশন দিবে না, কখনোই না। আবার এটা রান্না করে খেলে এটা নিউট্রিশন আরো নষ্ট। তো আমাদের অনেক সময় আমরা দেখা যায় একটা খাবার বারবার রিপিট করি, মানে গরম করি ওভেন বা বিষে, এটাতে কিন্তু ওভার কুক হয়ে গেলেও কিন্তু আমাদের এই খাবারগুলো নিউট্রিশন হারায়। ইভেন আমরা বাংলাদেশি মানুষরা অনেকেই প্রতিদিন যে সুস্থ থাকার জন্য যে ভাই বেশি বেশি শাকসবজি খাই, কিন্তু আমরা যে শাকটা রান্না করি, যে সবজিটা রান্না করি, এত বেশি হিট দেই। অনেক সময় আমি দেখছি গ্রামে আমাদের খালাকে দেখছিলাম যে সে মানে একটু স্বাস্থ্য সচেতন, সে তেল ছাড়া শাক রান্না করে, মানে তেল ছাড়া। তো আমি বললাম, খালা এটা কিরকম শাক? হয়তো এটা ওই পাতিলের মধ্যে আপনার যে কি বলে এটাকে,
চামচ থাকে, চামচটা দিয়ে এরকম গুতাতে থাকে, গুতাই 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 গুতা রান্না করে। আমি বললাম, খালা এটা কি শাক? এটা গুতাই না হাক, মানে এই অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলতে গুতাই না হাক। গুতাই না হাক কেন খান? লাল শাকটা গুতাই গুতাই রান্না করতেছে, যে এটা তাহলে তেল ছাড়া, এটা খুব ভালো এই সেই। কিন্তু আসলে সে যখন এরকম বেশি এটাকে করতেছে, প্লাস বেশি হিট দিচ্ছে, আলটিমেটলি এটার ভিটামিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অতিরিক্ত রান্না খাবার যেগুলো রান্না করে খেতে হবে তো মাস্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খাবার রিপিট করলে, বেশি রান্না করলে, বারবার গরম করলে, তারপরে শাকসবজি বেশি হিটে রান্না করলে, হ্যাঁ, এগুলা কিন্তু এটা পুষ্টিকর খাবার। এবং 6 নম্বর কারণ হচ্ছে আমাদের হোম স্টোরেজ অফ ফুড। আমরা যে বাসায় খাবার যে আমরা মানে স্টোর করি, হ্যাঁ, আপনি কি আপনার ফ্রিজের দিকে দেখেন একবার? হচ্ছে ফ্রিজে আমরা খাবার রাখি, কিন্তু দেখেন আমাদের ম্যাক্সিমাম মানুষ স্বীকার করবে যে আসলে আমাদের স্বাস্থ্য সমস্যা তখনই বেশি তৈরি হয়েছে যখনই বাসায় বাসায় ফ্রিজ আসছে। আজ থেকে 40 বছর আগে মানুষের বাসায় এত ফ্রিজ ছিল না। হ্যাঁ, এরকম মানে এত ফ্রিজিং খাবার মানুষ খায় নাই। ফ্রিজে রেখে খাবার খেলে কি হয়? ফ্রিজে খাবার কি খাবার খাবার ভালো রাখে? ফ্রিজে কখনোই খাবার, মানে খাবারের যে জীবাণু, তারা কখনো মরে যায় না। একটা খাবার রাখলে জীবাণু আক্রমণ করলে তো খাবারটা নষ্ট হয়, কিন্তু ফ্রিজে রাখলে যে জীবাণুরা মরে যায় তা কিন্তু না, জীবাণু সুপ্ত অবস্থায় থাকে। এর জন্য কিছু কিছু খাবার আছে ফ্রিজে মানুষ বছরের পর বছর রেখে খায়, খুবই ক্ষতিকারক সেগুলো। সেগুলো তো পুষ্টি নাই, উল্টা ক্ষতি। আবার নর্মালি আপনি ফ্রিজে রাখেন খাবার একটা নির্দিষ্ট অল্প সময়, কিন্তু মনে রাখতে হবে যে ফ্রিজ কখনোই খাবার, যত বিজ্ঞাপনই দেখেন না কেন, ফ্রিজ কখনোই খাবারের পুষ্টিগুণ অটুট রাখতে পারে। ফলশ্রুতিতে কি হয়, আমাদের যে খাবারের যে গুণগত মান, বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভ কম্পোনেন্টস থাকবে, সেগুলো আমাদেরকে কি করে খাবার থেকে নষ্ট হয়ে যায়। এর পাশে ফুড ইরেডিয়েশন, মানে খাদ্যে বিভিন্ন ধরনের বিকিরণ করা হয়। কি বিকিরণ? যেমন বিভিন্ন ধরনের আমরা যদি প্যাকেটজাত খাবার খাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের যেমন আপনার বক্সের খাবার বা বিভিন্ন ধরনের টিনের খাবার, বিভিন্ন প্রিজার্ভ খাবার যেগুলো প্রিজার্ভ হয়, এগুলা খাবারগুলোকে প্রিজার্ভ করার জন্য বিভিন্ন ধরনের গামা রে দেওয়া হয় বা এক্স রে দেওয়া হয়, এইগুলো যাতে এই খাবারের বাড়ে, মানে এটার লাইফটা বাড়ে। কিন্তু দেখা যায় খাবারের লাইফ বাড়ে, কিন্তু দেখা যায় এখানে এই রের কারণে ওই খাবারের ন্যাচারালিটি নষ্ট হয়। বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন ধরনের এসে আমরা লং টাইম রেখে যে খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, যে বিভিন্ন কন্টেনার বা টিনে যে খাবারগুলো থাকে, টিনজাত খাবার, হ্যাঁ, ফ্রোজেন ফুড সহ অন্যান্য জিনিস, সেগুলোর মধ্যে প্রিজার্ভ করা হয় সুন্দরভাবে বিভিন্ন রে দিয়ে, অনেক উন্নত মানের, কিন্তু দেখা যায় এর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাট সলিউবল ভিটামিন এ, টি এবং কে, খুব ইম্পর্টেন্ট, গুলো ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে খাবারের মধ্যে পেস্টিসাইড। দেখেন, পেস্টিসাইড একটা ধরনের পয়জন, মানে কীটনাশক। একটা কীটনাশক কিন্তু একটা ছোট্ট জীবাণু মেরে ফেলতে পারে। একটা কীটনাশক, একটা একটা ছোট্ট মাত্র, অনেক কীটনাশক কিন্তু আমাদেরকে মেরে ফেলতে। তো মোস্ট অফ ফুড কন্টেন্ট পেস্টিসাইডস। বেশিরভাগ খাবার দেখা যায় বিভিন্ন কারণে পেস্টিসাইড কন্টেন্ট করে। এবং পেস্টিসাইড কোথায় কোথায় দেওয়া হয়, যেমন মাটিতে দেওয়া হয় বা উদ্ভিদটা বড় হওয়ার সময় দেওয়া হয়, এবং কিংবা দেওয়া হয় যখন এই ফুডটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, বা এই ফুডটাকে যখন আপনার স্টোর করা হয়, তখন কিন্তু পেস্টিসাইড দেওয়া হয়। সুতরাং পেস্টিসাইডের কারণেও কিন্তু এই খাবারটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, উপকার না করে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের পেস্টিসাইড খাবারে দিলে আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ এর কোনো টেস্ট নেই। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারি না এই খাবারের কীটনাশক আমাদের ক্ষতি করবে কি করবে না, কিন্তু আমাদের দেহ কিন্তু ঠিকই জানে যেটা আমাদের ক্ষতি হবে। এবং এই পেস্টিসাইড গুলো আমাদের শরীরে জমতে জমতে একসময় নানান ধরনের প্রবলেম সৃষ্টি করে। আমাদের বডি এই ধরনের ভ্যালুয়েবল ভিটামিন এবং মিনারেলস যেগুলা আমাদের শরীরে খাবারের মাধ্যমে আসতো, সেখানে চলে আসছে কীটনাশক। তো দেখা যাচ্ছে আমাদের এখানে দীর্ঘমেয়াদী নানা রকম সমস্যা তৈরি। তারপরে আপনার জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটা খুব মারাত্মক একটা জিনিস। বর্তমান সময়ে হাইব্রিড খাবার যেগুলা প্রকৃতির নিয়মের বাইরে যে আমাদের তৈরি হচ্ছে, সেগুলা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এবং দেখেন যে জেনেটিক্যালি মডিফাইড ফুডের একটা গবেষণায় দেখা গেছে যে
এক জায়গায় আপনার মডিফাইড মিলিয়ন অফ একর্স genetically modified corn, cotton, potato have been planted in the US. These foods, which are now in food supply, have been engineered produce a naturally occurring pesticide, example toxic only the insects. অর্থাৎ এমন তারা গবেষণার মাধ্যমে এমন খাবার তৈরি করতেছে, মানে হাইব্রিড যে খাবারগুলি, ধরেন আপনার কর্ন মানে ভুট্টা বা বিভিন্ন ধরনের আলু, এই ধরনের খাবার গাছগুলাকে এমন ভাবে মডিফাইড করে দিচ্ছে, এই খাবারগুলা এই প্লান্ট গুলা ওরা বাইবর্ন, এইগুলা যখন হয় অটোমেটিক এদেরকে কীটনাশক দেওয়া লাগে না। এরা এমন ভাবে তাদেরকে মডিফাই করছে যে কীটনাশক মানে বিভিন্ন কীট পতঙ্গ তাদের থেকে দূরে সরে যায়। হ্যাঁ, ওই মানে ওই খাবার গুলাকে শক্তিশালী করা হয়েছে, তারা যাতে তাদের মানে বিভিন্ন ধরনের কীটনাশক কেমিক্যাল তাদেরকে কি করতে পারে, তাদেরকে দূরে রাখে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ওই খাবারগুলা ইঁদুরকে খাওয়ানো, ইঁদুরকে মানে এরকম ইঁদুরকে খাওয়ায় তারা একটা গবেষণা করে দেখছে যে ওই খাবার নিজে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইছে। অর্থাৎ একটা আলু গাছ তার উপরে সাইন্টিফিকলি, কিন্তু দেখা যায় ওই আলুটা যে খাইছে, যেমন একটা ইঁদুরকে লং টাইম খাওয়ানো হয়েছে 6 মাস, ইঁদুরকে খাওয়া দেখা গেছে যে ইঁদুর তার যে কিডনি, লিভার, লাংস, ব্রেন, এগুলাকে প্রোটেকশন করার যে ইনগ্রেডিয়েন্টস গুলো আলুর মধ্যে ছিল বা ওই ভুট্টার ভিতরে ছিল, ওইগুলা না থাকার কারণে কি হয়েছে, এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। অর্থাৎ ওই প্লান্ট যদি ন্যাচারালি বড় হইতো, যেই সুবিধা হইতো, এটা মডিফাইড করার কারণে এটা কিন্তু এই ক্ষতিটা আমাদের হয়ে যাচ্ছে। এরপর আসেন পরিবেশ দূষণ। এটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না যে চিকিৎসক গবেষণা ইতিমধ্যে প্রমাণ করে যে পরিবেশগত রাসায়নিক পদার্থ অবক্ষয়জনিত রোগের কারণ হয়। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজ, এবং আমরা প্রতি বছর প্রায় 6 বিলিয়ন পাউন্ড রাসায়নিক পদার্থ আমরা পরিবেশে ছেড়ে দিই, আমরা মানুষের 6 বিলিয়ন পাউন্ড রাসায়নিক আমরা আমাদের পরিবেশে ছেড়ে দিই। এর কিছু আমাদের খাদ্য প্রবেশ করলেও বেশিরভাগ আমাদের বাতাস ও পানিতে থাকে, এবং আমরা যদি দূষিত বাতাস গ্রহণ করি, দূষিত পানি পান করি, তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক গ্রহণ করছি। এখন পানি পান করা, শ্বাস নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। সুতরাং আমাদের শরীরে প্রবেশ করা দূষণ প্রক্রিয়া বিষমুক্ত করতে প্রতিনিয়ত আমাদের ফুড সাপ্লিমেন্ট প্রয়োজন। এক্সাম্পল যেমন আমাদের টিএনসি যে 4 স্টেপ টু ওয়েলবিং, ফার্স্ট হচ্ছে ক্লিনজিং। কেন ক্লিনজিং লাগবে? প্রতিদিনই আপনাকে মেটাবলিক ম্যানেজমেন্ট টি চিতোসানিক প্রোডাক্ট কেন খেতে হবে? এই যে এই কারণে যে আপনার যে রাসায়নিক বিভিন্ন ধরনের বিষমুক্ত রাসায়নিক আপনার শরীরে প্রবেশ করছে, এগুলোকে দূর করার জন্য। এবং 11 নম্বর কারণ হচ্ছে বায়োঅ্যাকুমুলেশন অফ পলিউশন ইন অ্যানিমাল ফুডস। অর্থাৎ এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ অ্যানিমাল ফুড, বুঝতে পারছেন তো, আমাদের যে আমরা মাছ মাংস বর্তমানে খাই, মাছ মাংস মুরগি, হ্যাঁ, তো এই মাছ মাংস মুরগি এগুলাকে এই আমাদের এগুলাকে বিভিন্ন প্রক্রিয়ায় বড় করার জন্য, মোটা তাজা করার জন্য যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হচ্ছে, বিভিন্ন ন্যাচারের বাইরে যে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হচ্ছে, ফলে কি হচ্ছে, এগুলার ভিতরের যে কেমিক্যাল লেভেল গুলা সেগুলা আমাদের বডিতে চলে আসতেছে। একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে মানে এই যে ফুড চেইন, মানে একজন আরেকজনকে খায়, আরেকজন আরেকজন খায়। কিরকম? ধরেন একটা মাছ, একটা শ্যাওলা খাইলো, ছোট মাছটাকে আবার বড় মাছ খাইলো, বড় মাছটাকে আরেকটা মাছ খাইলো, ওই মাছটাকে আর আমরা খাইলাম। এইভাবে দেখা যায় সমাজ বা এই বিশ্বের মধ্যে ফুড চেইনের টপে আছে মানুষ। অর্থাৎ মানুষ সব খায়, এ ওরে খায়, এ ওরে খায়, লাস্টে মানুষ ওরে খায়। তাহলে এই ফুড চেইনে কি হচ্ছে যে একটা সোর্ট ফিশের একটা এক্সাম্পলে দেখা যাচ্ছে যে সোর্ট ফিশ একটা মাছের নাম, এই মাছের ভিতরে হাই লেভেলের মার্কেটিং যেটা টক্সিক। এর ঘটনা কিরকম? যে প্রবলেম স্টার্ট উইথ এ স্মল হোয়াইট ফিশ। হোয়াইট ফিশ ইটস অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট কন্টেন মার্কারি। অর্থাৎ ছোট একটা মাছ, সে ওই মার্কারি আছে এরকম একটা অর্গানিক ম্যাটেরিয়াল সে গ্রহণ করে রেগুলার। এটা গ্রহণ করার ফলে এই মার্কারি গুলা সে কিন্তু তার সে মানে এই তার মেটাবলিজ দ্য অর্গানিক ম্যাটেরিয়াল, মানে ওই মাছটা যখন অর্গানিক ম্যাটেরিয়ালস খায় সেটা মেটাবলিজম হয়, কিন্তু মার্কারি তার ঠিক আছে, বড় মাছ খায়, সেম ঘটনা ঘটে। মার্কারিটা জমতে ফাইনালি সোর্ট ফিশ, মানে হচ্ছে বড় মাছ,
সেই ফিশটা বড় ছোট ফিশটাকে খায়। খেয়ে কি হয়, এর বডিতে প্রচুর মার ছোট ফিশটা খায়। ছোট ফিশ আগে ওই পারটা আমাদের বডিতে চলে আসে হেভি ছোট ফিশ একটা খাচ্ছে খাইতে খাইতে কেউ কোনো ঝামেলা খুব বেশি না হলে লাস্টে আপনার, কারণ আপনি হলেন মানুষ হচ্ছে লাস্ট পার্ট। এই জন্য তাহলে here is the point, আমরা হচ্ছে ফুড চেইনের লাস্ট পার্ট। The final conclusion কি, if we consume animal foods you need to dietary supplement to help us handle the pollution they contains। অর্থাৎ আপনি মুরগি খাচ্ছেন, ফার্মের মুরগি খাচ্ছেন, এটার মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে তো এমনি ভেজাল আছে, উন্নত বিশ্বের কথাই ধরেন, ওগুলোর ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল কন্টেনমেন্ট বিভিন্ন জিনিস চলে আসে, যা লাস্টে আমাদের বডিতে আসে। তো ওইগুলোকে ডিজলভ করার জন্য ইউ মাস্ট নিড দ্য ফুড সাপ্লিমেন্ট। হ্যাঁ, এনার্জি পলিউশন, এনার্জি পলিউশন ইটস ইনভিজিবল বার্ডেন ইন আওয়ার বডি। অর্থাৎ এটা দেখা যায় না, কিন্তু এটা আসলে আমাদের শরীরে প্রচন্ড ক্ষতি করতেছে। নিউক্লিয়ার পলিউশন, হ্যাঁ, নিউক্লিয়ার বা পারমাণবিক যে দূষণ বা আণবিক যে দূষণ, নিউক্লিয়ার দূষণ কয় মিনিট আছে আমাদের, যে এখানে নেভেটা একটা উদাহরণ, আপনার পজিশনের কারণে ক্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। এবং অল্টারনেট ম্যাগনেটিক ফিল্ড, যেমন আমাদের ইলেকট্রিক্যাল মোটর সার্কিট, অল কাইন্ডস অফ এনার্জি ট্রান্সমিশন, মাইক্রোওয়েভ, রাডার, সেলফোন ইত্যাদিতে, যেমন আপনার এই মোবাইল ফোনটা, এটা কিন্তু অল্টারনেটিভ ম্যাগনেটিক ফিল্ড সবসময় ক্রিয়েট করতেছে। এগুলোর ফলে আমাদের সেলুলার কোষের যে কার্যক্রম সেগুলো ব্যাহত হয়ে যাচ্ছে, আমাদের বডিকে ইফেক্ট করতেছে। কিভাবে, আমাদের করে দিচ্ছে, এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এবং এনার্জি পলিউশনের ফলে আমাদের বডিতে মেলাটোনিন নামে যে হরমোন, সেটার সংখ্যা কমে যাচ্ছে, যেটা আমাদের প্রয়োজনীয় একটা হরমোন। এই যে প্রতিনিয়ত আমাদের বডি বিভিন্ন ধরনের রেডিয়েশন অ্যাবজর্ব করতেছে, এবং কেউ কিন্তু আপনি এই এনার্জি পলিউশনের বাইরে যেতে পারছেন না। আলটিমেটলি আপনাকে ঘুরে ফিরে আপনি যতই থাকেন আপনাকে যেতে হবে। সুতরাং আপনাকে এই যে বডির সেলের যে ডিফারেন্স হয়ে যাচ্ছে, সো আপনি এটাকে কিভাবে মানে এটার থেকে বাঁচবেন, বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করা। আপনি মোবাইল ফোন বাদ দিতে পারবেন না, আপনার রেডিয়েশন আপনি আমাদের স্ট্রেস আমাদের বডিতে অনেক ধরনের সমস্যা তৈরি করে। দেখেন, স্ট্রেস যে কোনো সময় হতে পারে। মানুষের স্ট্রেস কিভাবে আসবে মানুষ জানে না। একটা কুকুর ঘেউ করে উঠছে, আপনি হঠাৎ করে আপনি স্ট্রেসে পড়ে যেতে পারেন। আপনার যে কর্মক্ষেত্র, কারো দ্বারা আপনি আপনার ডিসএগ্রেবল বস, অথবা আপনার গাড়ির সমস্যা হইলো, বা আপনার টাকার সমস্যা হইলো, বা একটা রিলেশনশিপ সমস্যা হইলো। অর্থাৎ মানুষের আসলে স্ট্রেস কিভাবে হবে মানুষ নিজেও জানে না। সুতরাং স্ট্রেস, আপনাকে অবশ্যই স্ট্রেস মুক্ত থাকতে হবে। স্ট্রেস কি করে দেখেন, আপনি বুঝছিলেন যে একটা কুকুর ঘেউ করছে, আপনার এখন স্ট্রেস নেওয়া দরকার না, কিন্তু আপনার বডি কিন্তু এটা জানে না, সে কিন্তু স্ট্রেস নিয়ে নিচ্ছে। এবং স্ট্রেসটা আপনি যদি নিজে ম্যানেজ করতে পারেন বেস্ট হয়ে, কিন্তু দেখা যায় ক্রনিক স্ট্রেস, এটা যখন বারবার রিপিট হয় তখন আসলে আমাদের কি হয়, বডির এনার্জি এবং সেগুলো ডিস্টার্ব হয়ে যায় এবং হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। যে বর্তমানে দেখা যাচ্ছে যে ক্রনিক স্ট্রেস প্রডিউস হরমোন দ্যাট এ লং টার্ম যেটা বিষের চেয়েও ক্ষতিকারক। তো এই ব্যাপারে একটু ছোট্ট একটা বাস্তব গল্প বলি, যে আমেরিকায় গবেষণার জন্য মানে একদম গবেষক দেখলো যে স্ট্রেস মানুষকে কি পরিমাণ ক্ষতি করতে পারে। এই জন্য খুব সংক্ষেপে বলতেছি যে মৃত্যুদণ্ড প্রাপ্ত 2 জন আসামির উপরে তারা এই জিনিসটা গবেষণা চালায়, যে মৃত্যুদণ্ড আসামির উপরে যে 2 জন আসামি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তাদের সাথে তারা কথা বলে পারমিশন নেয় যে তাদের মৃত্যুদণ্ডটা তারা সাপের স্নেক বাইট অর্থাৎ সাপের কামড় দিয়ে তাদের মৃত্যুদণ্ডটা করানো হবে। এও তাদেরকে আলোচনা করা হয় যে আসলে আপনাদেরকে ফাঁসি দেওয়ার কথা ছিল, আমরা গবেষণার জন্য সাপের কামড় দিয়ে আপনাদেরকে এই মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা যে কোনো ভাবে রাজি হয়েছে। তো ওদেরকে চোখ বেঁধে দিয়েছে এবং একটা ঘরে নিয়ে ওদেরকে সাপের কামড়, সাপ দেখাইছে ওদের, যে এই সাপ দিয়ে আপনাদের খাঁচার মধ্যে সাপ আছে, গ্লাসের মধ্যে এই সাপ দিয়ে আপনাদেরকে মানে খুব বিষাক্ত সাপ আপনাদেরকে চোখ দিবে, তাতে আপনাদের মৃত্যু কার্যকর হবে। তো তারা করলো কি, ওই সাপ তাদের দেখিয়ে চোখ বেঁধে ফেলে তাদেরকে আর আপনার সাপের কামড় দেওয়া হলো না, তাদেরকে সাপের বাইটের মতন, সাপ যে কামড় 2টা পিনের মধ্যে তাদের 2জনের পায়েই এটা দিয়ে সাপের কামড়ের মতন দেওয়া হলো। হ্যাঁ, আসলে দেখা গেল তারা কিছুক্ষণ পরে মারাও গেল। তারা মোটামুটি অবাক হয়ে গেল এবং পরবর্তীতে পোস্টমর্টম করে দেখা গেল যে তাদের শরীরে সাপের বিষের মতন বিষের উপস্থিতি আছে, কেমিক্যাল। তখন গবেষকরা আশ্চর্য হয়ে গেল যে মানে তারা এই সাপ দেখছে, সাপেরই দেখছে, স্ট্রেস তাকে এরকম করছে যে তার বডি নিজে নিজেই বিষ তৈরি করছে। অর্থাৎ এর ফলে দেখা যায় স্ট্রেস আমাদেরকে এরকম ক্ষতি করে যে বডি নিজে নিজে বিষ তৈরি করতে পারে।
সুতরাং আসলে আমাদের বিভিন্ন ধরনের এরকম অনেক disease থেকে বাঁচার জন্য এবং আমরা আরেকটু ভাষা বলতে সমাবেশে দেখেন আমাদের জীবনযাপন কিন্তু আমাদের জন্য কয়টা ঝুঁকি। আমরা যেভাবে জীবনযাপন করি, আমরা ধরেন একটু যদি বুঝিয়ে বলি, ধরেন একজন যারা অ্যাথলেটার অর্থাৎ দৌড়ায়, আপনি শুনে থাকবেন তারা সবসময় ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করে। একজন মাউন্টেন ক্লাইম্বার যে পাহাড়ে উঠে সে কিন্তু ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করে। একজন নভোচারী সে ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করে। কারণ কি? কারণ তার নিউট্রিশন দরকার, তার প্রপার নিউট্রিশন দরকার। তাহলে আপনি একজন মানুষ, আপনি প্রতিদিন কাজ কাম করতেছেন, আপনি আপনার আপনার ফিল্ডে আপনি একজন মাউন্ট ক্লাইম্বার, আপনি আপনার ফিল্ডে আপনি একজন নভোচারী, আপনার জায়গায় আপনি একজন অ্যাথলেটার, ওয়াই নট? সো তাদের যদি দরকার হয়, আপনার আমার দরকার। এখন আমরা আমাদের লাইফ স্টাইলে আমরা স্মোকিং করি, ড্রিঙ্কিং করি, বিভিন্ন ধরনের মানে অনিয়ম করে আমাদের স্বাস্থ্যে। এই অনিয়মকে আপনার যদি স্বাস্থ্যের যে ক্ষতি হয় এটাকে যদি আপনি খুশি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে হবে। এখন ডায়েটারি সাপ্লিমেন্ট এটা আপনার একটা অপশন তা না, শুধু এটা একটা রিকোয়ারমেন্ট। জিআই প্রবলেম রিজন 16, মানে কারণ 16 হচ্ছে জিআই প্রবলেম। যদি আপনার জিআই প্রবলেম থাকে, জিআই প্রবলেমটা কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম। হ্যাঁ, যে আমাদের বডিতে কারো যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম থাকে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, প্রোটিন, ইসেনশিয়াল ফ্যাট, প্লান্ট, এই জিনিসগুলো আমাদের শরীরে কিন্তু মেটাবলিজম হয় না। হ্যাঁ, এবং যার ফলে দেখা যায় যে গ্যাস্ট্রো জিআই প্রবলেম, এরকম কি ধরনের জিআই প্রবলেম হতে পারে, যেমন লাইক ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ আইবিএস, কোলাইটিস অর্থাৎ কোলন কেন আমাদের দরকার, তারপরে বিভিন্ন ধরনের ক্রনিক ডায়রিয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুড অ্যালার্জি ইত্যাদি আমাদের জিআই ট্র্যাকের জন্য জিআই ট্র্যাকের প্রবলেম। তো জিআই ট্র্যাকে যদি প্রবলেম থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম যদি কারো থাকে, আর আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষের গ্যাস হয়, আর গ্যাস হলে আপনি কি করেন? গ্যাসের ওষুধ খান। যেমন আমরা আমাদের দেশে প্রথম যেমন রেনিটিড বা ইসোপ্রাজল বা বিভিন্ন ধরনের প্রাজল, ওমিপ্রাজল, ইসোপ্রাজল, পেন্টাপ্রাজল অথবা প্রাজল অথবা রেনিটিড, এই গ্রুপের ড্রাগ গুলো আমরা সাধারণত নিয়ে থাকি, ঔষধ ড্রাগ নাম মেডিসিন নিয়ে থাকি। এখন এই মেডিসিন গুলো জিআই ট্র্যাকের উপর কি করে দেখেন, আমাদের স্টমাকে ন্যাচারালি আপনার যখন খাবার যাবে ওখান থেকে কিছু সেল আছে, তারা অ্যাসিড সিক্রেশন করবে। কেন? ওই খাবারটা মেটাবলিজম হওয়ার জন্য। এখন যে কোনো কারণে আপনার অ্যাসিডিটি বেশি হয়, হার্ট বার্ন করে, গ্যাস হয়, অ্যাসিড বেশি হওয়ার কারণে। তো এখন এই যে অ্যাসিড বেশি হয়, এই কারণে আপনি কি করলেন? আপনি একটা রেনিটিড খেলেন। রেনিটিডের কাজ কি? রেনিটিডের কাজ হচ্ছে আপনার ওই যে সেলগুলো অ্যাসিড সিক্রেশন করে ওদের ভিতরে যায়, ওদেরকে থামায় দেয় যে তোমরা অ্যাসিড চাইও না। তাহলে যখনই আপনি এটা খাচ্ছেন, ওরা আর অ্যাসিড ছাড়তেছে না। অথবা আপনার যে খাবার, সেই খাবারগুলো এরকম একটা মানে আর মেটাবলিজম বা ওই খাবারের উপরে একটা খাবার যখন আপনি গ্রহণ করেন, ওটার উপরে ওরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছেড়ে দেয়, ওই অ্যাসিডটা ছাড়তে পারতেছে না, খাবারটা কিন্তু হজম হচ্ছে না। আলটিমেটলি যখন আপনি লং টাইম এই ওষুধগুলো খাচ্ছেন, একটা সময় ওষুধ লাগে না, এমনি ওরা অ্যাসিড সিক্রেশন করে না। আরেকটা ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে আমাদের যে পেন্টাপ্রাজল বা প্রাজল গ্রুপের যে ড্রাগগুলো আছে, ওগুলোর কাজ কিন্তু আপনার ওই সেলকে যায় বন্ধ করে না, যে আপনি অ্যাসিড প্রোডাকশন বন্ধ করেন। ওরা যে করে, তারা বলে আপনার ব্রেনের ভিতরে একটা আপনার না ব্রেনের যে পয়েন্ট আছে, গ্ল্যান্ড আছে, সেখানে যায় তারা বলে দেয় যে আপনি কোশ্চেনে বলেন যাতে অ্যাসিড না ছাড়ে, মানে সেখানে যায় স্টপ করে দেয়। ফলে কি হয়? আপনার অ্যাসিড ছাড়ে না। এই লং টাইম এই ধরনের ওষুধ খেতে খেতে একটা সময় কি হয়, আপনার ব্রেনেও ওইটা সমস্যা তৈরি হতে পারে, আবার পেটেও সমস্যা, মানে ওই স্টোমাকের সেল গুলো তো সমস্যা তৈরি হতে পারে। এক সময় আপনার ওইগুলো খাওয়া লাগে না, অটোমেটিক এগুলো হয় না। ফলে কি হয়? আপনি কখনোই আর সুস্থ হন না। এর জন্য আসলে এই যে জিআই ট্র্যাকের, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের প্রবলেম থাকলে আসলে আপনি এরকম ওষুধ লং টাইম কোনো ডাক্তারই লেখে না, কিন্তু আমরা তো ডাক্তারের তো করি না, নিজেরা ওষুধ খাই। ফলে আমাদের হার্ট বার্ন, ব্লোটিং, বাপারিং, গ্যাস হতেই থাকে, কখনো ভালো হয় না। কিন্তু এর একটা দারুণ সমাধান আছে যদি আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করি, যেগুলো সাপ্লিমেন্টের কাজ কিন্তু এরকম না, ড্রাগের মতন এরকম মারাত্মক ভাবে যাচ্ছে আপনার ওই আলফা সেল, বিটা সেলে যা কাজ করে, এটার কাজের ধরন আবার আলাদা, ন্যাচারালি। ফলে আপনি কিন্তু ন্যাচারালি আপনার বডিকে জিআই ট্র্যাকের প্রবলেমটাকে দূর করতে পারেন। 7 নম্বর কারণ হচ্ছে যাদের ডাইজেশন দুর্বল, অর্থাৎ যাদের হজম প্রক্রিয়া ভালো, তাহলে যদি ফুড না পারেন, তাহলে এটার নিউট্রিশন আপনি কিভাবে বলবেন? সো আপনাকে অবশ্যই সাপ্লিমেন্টের প্রতি নির্ভরশীল হতে হবে। এবং বৃদ্ধ মানুষের জন্য সাপ্লিমেন্ট আরো জরুরি। কেন জরুরি? কারণ বৃদ্ধ মানুষ খাবার হজম করে, খাবার মেটাবলিজম করে, সেটাকে শরীর উপযোগী করা, বডির যে ফাংশন, এটা কিন্তু অলরেডি তার এটা গোয়িং ডাউন। এই জন্য দেখবেন আমাদের সাপ্লিমেন্ট যদি বয়স্ক মানুষকে দেন, দ্রুত রেজাল্ট পায়। একটা ইয়াং এজে মানে কারণ কি, বয়স্ক মানুষের প্রবলেমটা যে একেবারে সামনে রয়েছে, তার জন্য সমাধান হয়েছে দ্রুত। এর জন্য দেখা যায় যে নর্মাল হচ্ছে আমাদের বয়স্ক মানুষের ক্ষেত্রে অবশ্যই এই সাপ্লিমেন্ট খুব জরুরি। হ্যাঁ, তারপরে টিনেজার, উঠতি বয়সে তরুণ তরুণী, তাদেরও আরো বেশি দরকার। কারণ তাদের কিন্তু দেখা যাচ্ছে যে কিশোর কিশোরী, তাদের কিন্তু জাঙ্ক ফুডের অভ্যাস রয়েছে, তারা বিভিন্ন ধরনের লেট নাইট স্লিপ করে বা বিভিন্ন ধরনের কার্বোনেটেড বেভারেজ রয়েছে, এগুলো ড্রিঙ্ক করে। এবং দেখবেন আপনার সন্তান যাদের বয়স 13, 14, 15, তাদের দেখবেন তারা প্রায় তারা চোখে বা পেশিতে বা পায়ে টান খাচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলতেছে। আপনি এটার জন্য কোনো ড্রাগ সিলেক্ট করতে পারবেন না ডাক্তাররা, কিন্তু এক্ষেত্রে সাপ্লিমেন্টিং যদি তার করা যায়, তাহলে কিন্তু সে এই প্রবলেম গুলো থেকে উঠে আসতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ অর ডিসঅর্ডার, একজন লং টাইম ক্রনিক ডিজিজে ভুগতেছেন, যেমন আর্থাইটিস, হ্যাঁ, তারপরে মনে করেন ক্যান্সার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, এক্সিমা, পিএমএস, এনিথিং এলস, তাই সে এই রকম ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে যাবে। ওষুধ আসলে
পৃথিবীতে 95% রোগেরই কিন্তু কোনো চিকিৎসা নাই, শুধু সান্ত্বনা আছে। অনলি 5% রোগের চিকিৎসা করা যায়, কিন্তু 99% রোগেরই কিন্তু প্রতিরোধ আছে। এখন যাই হোক, যারা রোগী হয়েই গেছে, ক্রনিক ডিজিজ আক্রান্ত হয়েই গেছে, ঔষধ তাকে ভালো রাখতে পারছে, ভালো করতে পারতেছে না, সেক্ষেত্রে তাকে যদি ডায়েটারি সাপ্লিমেন্ট দেওয়া হবে, কারণ তার বডি তো এমনিই দুর্বল বিভিন্ন পুষ্টিহীন, এখন ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে পারলে তার এটা আরো ভালো, সে দ্রুত এখান থেকে রিকভার করে। এর জন্য আমরা অনেক ডিজিজে যারা আক্রান্ত, তারা প্রচলিত চিকিৎসা নেওয়ার পাশাপাশি তারা আর কি করবে, এই আপনার এই ডায়েটারি সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করবে। বিভিন্ন ধরনের মেডিকেশন যারা নিচ্ছেন, তারা তাদেরও খুব জরুরি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করা। হ্যাঁ, এবং লাস্ট যে কারণটা প্রেগনেন্সি পিরিয়ডে, যে আপনার যদি আপনি সুস্থ বাচ্চা চান, একটা হেলদিয়ার উন্নত একটা বাচ্চা চান, তাহলে আপনাকে অবশ্যই নিউট্রিশন রিকোয়ারমেন্ট বাড়াইতে হবে। খাবারের মাধ্যমে শুধু সাধারণ মানুষের নিউট্রিশন পুরোপূর্ণ হয় না, সেখানে একটা গর্ভধারণের সময় একটা মায়ের কিভাবে আসবে। সো আমাদের বেবিটাকে সুস্থ রাখার জন্য, তারপরে আমাদের বেবিটা সহ আমাদের বেবির যে মা, তাকে সুস্থ রাখার জন্য তার যাতে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি না হয়, সেক্ষেত্রে আমাদের ডাক্তাররা দেখা যায় বিভিন্ন ধরনের ড্রাগ, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, এগুলা অফার করে ডাক্তাররা লেখে। সেক্ষেত্রে আসলে উপযুক্ত হচ্ছে আমাদের যে কোনো মানুষের জন্য সাপ্লিমেন্ট। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড পলিউশন, তারপরে সারা পৃথিবী জুড়ে পলিউশন, ডিজেনারেশন, quality of our lifestyle, food supply, it is hard to imagine anyone who will not need nutritional supplement for the rest of his after life. সারা বিশ্বের এই মতো পরিস্থিতিতে আসলে শুধুমাত্র খাবারের উপর ডিপেন্ড করা প্রকৃত সুস্থতা নিশ্চিত করা যাবে না। এর জন্য খাবারের সাথে সাথে যতটুকু সম্ভব ভেজাল মুক্ত ভালো খাবার খাওয়ার সাথে সাথে আমাদের সাপ্লিমেন্ট এবং উন্নত মানের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। আর আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে টিএনসি কোম্পানি সারা পৃথিবী জুড়ে পৃথিবীর সেরা সাপ্লিমেন্ট তৈরি করে। সুতরাং আমাদের এখন এখানে খুব সহজ চাইনিজ সূত্র ইউজ করা হয়: ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এন্ড ব্যালেন্সিং। বিশেষ করে ক্লিনজিং, প্রত্যেকটা মানুষের প্রতিদিন ক্লিন করা দরকার। প্রতিদিন আপনার ঘর ঝাড়ু দেওয়া দরকার, প্রতিদিন আপনার শরীর ক্লিন করা দরকার নাই, সেক্ষেত্রে আপনার ন্যাচারাল সাপ্লিমেন্ট লাগবে, কারণ কোনো ওষুধ দিয়ে তো আপনি ক্লিন করতে পারবেন না। হ্যাঁ, খাবারের মাধ্যমে আমাদের বডি ক্লিন হয়, কিন্তু সেই খাবারেই তো আমরা বিভিন্ন ধরনের ঝামেলা আছে। এরপর আসেন আপনার বডির প্রতিস্থাপন। আমরা জানি যে খাবারের মাধ্যমে যথেষ্ট ভিটামিন এবং মিনারেলস আমাদের বডিতে আসে না। টিএনসি পৃথিবীর সেরা ওয়ার্কিং ক্যালসিয়াম তৈরি করতেছে, যেই ক্যালসিয়াম গুলো আমাদের বিভিন্ন ধরনের মিনারেলস এর ঘাটতি, জিঙ্ক, ক্যালসিয়াম, মিনারেল এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতেছে। স্পিরুলিনা পৃথিবীর 21 শতকের সেরা খাদ্য, এবং টিএনসি স্পিরুলিনা খুবই সংখ্যা, যেগুলো উন্নত বায়োটেকনোলজি প্রোডিউস হওয়ার কারণে প্রকৃতির সর্বোচ্চ গুণগত মান এখানে থাকে। এরপর আমাদের রয়েছে আমাদের শক্তিশালী করার জন্য আমাদের রয়েছে কি সেল রেজুভেনেশন ক্যাপসুল, অনেক ধরনের অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের এই সাপ্লিমেন্ট গুলো অধিকতর। আর টিএনসি যদি এই সাপ্লিমেন্ট গুলো ট্রেডিশনাল সিস্টেমে সেল করে খেতে পারতো না, কিন্তু ডিরেক্ট সেলিং সিস্টেমে সেল করার কারণে কি হচ্ছে, আমরা নিজেরা কনজিউম করে আবার এটার বিজনেসটা করে এখান থেকে ইনকাম করতে পারতেছি। সো দেখা যাচ্ছে যে আমাদের জন্য এটা অনেক দারুণ একটা জিনিস হয়ে গেছে। আর বর্তমানে যে আমাদের ক্লাউড স্টোর, এই ক্লাউড স্টোর প্রমোশনে দেখা যাবে যে আপনি প্রোডাক্ট নিজে কনজিউম করলেন, আপনার রেফারেন্সটা ক্লাউড স্টোরে দিতে দিতে কিন্তু আপনি অনেক বড় একটা টিম বিল্ড আপ করে ফেলবেন। এনিওয়ে, তো আমার ফর্মাল আলোচনা আমি এখানে শেষ করবো। তো শেষ করার আগে আরো দুটি কথা, সেটা হচ্ছে আমরা এই মাসে খুব সুন্দর একটা ক্লোজিং করছি। এর জন্য আমাদের লিডার এবং ডিস্ট্রিবিউটর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং বাংলাদেশেও খুব চমৎকার সেল হয়েছে, আমাদের টিমও খুব ভালো সেল হয়েছে। তো এই সেলের ধারা অব্যাহত রাখতে হবে, আমাদেরকে বেশি বেশি পরিশ্রম করতে হবে, বেশি বেশি প্রোগ্রামে জয়েন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যায়, কারণ কে কোন কথায় মোটিভেটেড হবে কেউ জানে না। ছোট একটা কথা আপনাকে অনেক মোটিভেট করতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা